স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে সিলেট সীমান্ত। প্রতিদিনই জব্দ হচ্ছে কোটি টাকার চোরাই পণ্যের চালান। তবে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে হোতারা। এতে সরকার হারাচ্ছে রাজস্ব, সীমান্তে বাড়ছে অপরাধ। আর বিজেপি বলছে সীমান্তে তৎপরতা বাড়ানোয় চোরাই পণ্য জব্দের পরিমাণ বেড়েছে। চোরাচালান কমাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষজনের সচেতনতা বাড়ানো প্রয়োজন বলছেন বিশ্লেষকরা। সিলেট বিভাগের সবকটি জেলার সাথেই জুড়ে আছে ভারতের সীমান্ত। এর মধ্যে দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে আছে নদীপথ। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার, হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট, মৌলভীবাজারের কুলাউড়া, চুরি, বড়লেখা, কমলগঞ্জ ও সুনামগঞ্জের তাহিরপুর, বিশম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক সীমান্ত দিয়ে মূলত চোরাই পণ্য আনা নেওয়া হচ্ছে। পণ্যের মধ্যে রয়েছে চিনি, পেঁয়াজ, রসুন, মশলা, শাড়ি কাপড় থেকে শুরু করে সব ধরনের ফল, মাছ, মাদকসহ ঔষধ, প্রসাধনী সামগ্রীও। পরিসংখ্যান বলছে এক বছরে সিলেটের বিভিন্ন সীমান্তে প্রায় ২৫০ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করে বিজিবি, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে চোরা কারবারে জড়িতরা। দু একজন ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে ফের জড়াচ্ছে একই অপরাধে। আমাদের পেট্রোলগুলো যখন ধরতে যায় তখন দেখা যাচ্ছে যে এই মালামালগুলো রেখে তারা বিভিন্ন পথে পালায় চলে যায়, পানিতে ঝাঁপ দেয় বা জঙ্গলে করে দেয়। আমরা অনেক সময় পার্সু করে তাদেরকে ধরি, আর অনেক সময় দেখা যায় তারা এলাকার অ্যাডভান্টেজ নিয়ে তারা চলে যাচ্ছে। যে যে রুটে পণ্য আসে সেসব জায়গা চিহ্নিত করে চোরাচালান বন্ধে কাজ করছে বিজিবি। আমরা এই অ্যাক্সেস পয়েন্টগুলো ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি, যেমন বাংলা বাজার একটা এরিয়া আছে, তামাবিল, শ্রীপুর আর সুনামগঞ্জের দোয়ারা বাজার। এই জায়গাগুলো থেকে বেসিক্যালি প্রচুর পরিমাণে অবৈধ মালামাল, চোরাই মালামাল বাংলাদেশে আসে। রাত্রেবেলা একাধিক টহল আমরা প্রতি বিউট থেকে বের করতে পারি, এবং সেই কারণেই কিন্তু আমাদের অ্যাচিভমেন্টে এসছে। চোরাচালান কমাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা। চোরা কারবারে অনুৎসাহিত করতে সীমান্তবর্তী এলাকায় বিকল্প কর্মসংস্থান প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। কম্পারেটিভলি যদি ওদের দাম আমাদের চেয়ে কম থাকে বা বেশি থাকে তাহলে আমাদের লোকজন ওখানে যাবে না। তবে আমাদের ওই ক্ষেত্রে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আসল যারা ওদের পেছনে যারা আছে খুবই শক্তিশালী যাইয়ে ওদেরকে আমরা যদি গ্রেপ্তার করতে পারি এবং ওদেরকে আইনের আওতায় যদি নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে ওইটা নিশ্চিতভাবে এটা বন্ধ করা সম্ভব। চোরাচালান বন্ধে বাংলাদেশের সাথে ভারতকেও এগিয়ে আসতে হবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য দিন দিন কমে আসছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় অর্ধেকে। চলতি অর্থ বছরের ৬ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কমেছে প্রায় ৪৪ কোটি টাকা। এদিকে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রপ্তানি থেকে আয় হয়েছে ১৪৯ কোটি ১০ লাখ টাকা। ভারতের সড়ক ও রেল যোগাযোগ ভালো থাকায় অধিকাংশ পণ্যই আমদানি হয়ে থাকে হিলি স্থলবন্দর দিয়ে। তবে শুল্কমুক্ত পণ্যই বেশি আমদানি হয়ে থাকে এ বন্দর দিয়ে। কাস্টমসের বৈষম্য নীতির কারণে বন্দর দিয়ে বেশি শুল্কের পণ্যের আমদানি কমেছে বলছেন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা। যে পণ্যটি বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে একই পণ্য হিলি পোর্ট দিয়ে আসলে পারে এইচএস কোডের যে তারতম্য দেখায়, যার কারণে যেসব পণ্যগুলোর উপর শুল্ক রয়েছে সেই পণ্যগুলো হিলি পোর্ট দিয়ে আসে না। আগে ২০০ থেকে ২৩০ ট্রাক পণ্য আমদানি হলেও এখন প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৩০ ট্রাক পণ্য আমদানি হচ্ছে। ডলার সংকট, ব্যাংকের অসহযোগিতার কারণে অনেক ব্যবসায়ী এ বন্দর ছেড়েছেন, আবার ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকে। এই বন্দর দিয়ে সব ধরনের শুল্কযুক্ত পণ্য আমদানি করার জন্য অনীহা প্রকাশ, কাস্টম কর্তৃপক্ষ এবং এনবিআর কমিশনারের কোনো আগ্রহ নাই। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৬২ কোটি ৬৯ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও আয় হয়েছে ৩১৮ কোটি ৭৬ লাখ টাকা। অগাস্টের পরিপ্রেক্ষিতে আমদানির পরিমাণটা একটু কম ছিল, যার কারণে আমার টার্গেট স্বাভাবিক পর্যায়ে ফিল আপ হতে পারেনি। তবে বর্তমানে এখন স্বাভাবিক পর্যায়ে আমদানি রপ্তানি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৬ মাসের ভিতরে আমাদের যে বার্ষিক যে টার্গেট আছে, যে টার্গেট সম্পন্ন হব বলে আমরা আশা করি। এদিকে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রপ্তানি থেকে আয় হয়েছে ১৪৯ কোটি ১০ লাখ টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।
শুষ্ক মৌসুমে পানি নেমে গেলে শুরু হয় সুনামগঞ্জের তাহিরপুরে হাওড় অঞ্চলের অস্থায়ী ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হয় বাঁধ সংলগ্ন হাওড়ের মাটি। যত্রতত্র অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে এবার শুষ্ক মৌসুমে খনন করা স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। একে তো মাটি সংকট, তার উপর এমন জলাবদ্ধতা, ফলে চলতি শুষ্ক মৌসুমে এখনও শুরু করা যায়নি 14টি বাঁধের নির্মাণ কাজ। 2017 সালের পর হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে আসে ব্যাপক পরিবর্তন। ঠিকাদারি প্রথা বাতিল করে স্থানীয় কৃষকের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি করে নির্মাণ করা হয় বাঁধ। তবে প্রতি বছরই বাঁধ সংলগ্ন স্থান থেকে মাটি নিয়ে নির্মাণ কাজে ব্যবহার করায় হাওরের বেশিরভাগ এলাকায় নিচু হয়ে গেছে। ফলে শুষ্ক মৌসুমে হাওরের পানি নেমে গেলেও অপরিকল্পিত খনন করা স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এমন অবস্থা তাহিরপুরের মাটিয়ান, বোয়ালমারা, মহালিয়া ও বনোয়ার সহ 14টি হাওরের। এদিকে শুষ্ক মৌসুমে বাঁধের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা থাকলেও মাটি স্বল্পতা ও এমন জলাবদ্ধতার কারণে শুরু করা যায়নি 14টি বাঁধের কাজ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে কোনো মাটি নাই। হাওরের পানি না শুকাইলে মাটি আনা সম্ভব না। যেভাবে পিআইসির কাজগুলো হইতেছে, এখন ধরেন এই বছরটাই পিআইসি করতে হবে, সামনে যে কোথায় থেকে পিআইসি করবো এটা তো বোঝাই যেতেছে না। ইতিমধ্যে এসব ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছে কর্তৃপক্ষ। আশ্বাস মিলেছে স্থায়ী বাঁধ নির্মাণ করে সমস্যা সমাধানের। এখানে প্রতি বছর আমরা কাজ করছি, এই জায়গাগুলোতে মাটিটা সংরক্ষণের জন্য যদি একটা প্রজেক্ট নেওয়া যায়, হয়তো বা 1-2 বছর পরে দেখা যাবে যে এখানে আর পিআইসি কোনো দেওয়াই লাগবে না। তখন আপনার মোটা দাগে আমরা বলতে পারি সরকারের অনেক সেভ হবে। এই জন্য এই প্রজেক্ট চিন্তা করা যায় কিনা, এটা প্রস্তাবটা আমরা এক্সপার্ট কমিটিতে পাঠাবো। সুনামগঞ্জে আমরা অলরেডি একটা প্রকল্প চলমান আছে, সেখানে আমরা এই যে ডুবন্ত বাঁধ যেটাকে বলি আমরা, এই যে বাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সিসি ব্লক দিয়ে আর্মারিং করার পরিকল্পনা নিয়েছি এবং কাজ বাস্তবায়ন শুরু করে দিয়েছি। অলরেডি আমাদের প্রায় 8টা উপজেলাতে আমাদের কাজ চলমান রয়েছে এবং 8টা উপজেলাতে 13টা হাওরে আমাদের কাজ এই আর্মারিং কাজ বাস্তবায়ন করছি আমরা। হাওরবাসীর এমন সমস্যা সমাধানে গবেষণাধর্মী কাজ প্রণয়ন ও বাস্তবায়নের দাবি হাওর রক্ষা আন্দোলন নেতাকর্মীদের। ডিবিসি নিউজ ডেস্ক। সরকারি অর্থ লোপাটের অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীরা। নিয়মনীতির তোয়াক্কা না করেই আসবাবপত্র মেরামতে ধরা হয়েছে অস্বাভাবিক ব্যয়। শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব অনিয়মের কোনো সদুত্তর দিতে পারেনি ইনস্টিটিউট কর্তৃপক্ষ, তবে আশ্বাস মিলেছে তদন্তের। অনিয়মে যেন নিয়ম চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে, এ নিয়ে যেখানে অভিযোগের শেষ নেই। সরকারি নিয়ম না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, আর্থিক অনিয়ম, ভুয়া বিল ভাউচার ও ক্রয় মেরামতে ভুতুড়ে বিল উত্তোলনের অভিযোগ এখানে যেন ডাল ভাত। 5টি চেয়ার, কয়েকটি টেবিল, বেঞ্চ ও খাট মেরামত বাবদ তোলা হয়েছে 1,20,000 টাকা। তছরুফ হয়েছে সরকারি অর্থের। অভিযোগ উঠেছে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত মাথাপিছু 2 থেকে 4 হাজার টাকা আদায়ের। এছাড়াও বাড়তি অর্থ আদায় রয়েছে বিভিন্ন কৌশল। সেসব অর্থ সরকারি ব্যাংক হিসেবে লেনদেনের কথা থাকলেও হয়েছে ইনস্টিটিউট প্রধানের ব্যক্তিগত ব্যাংক হিসেবে। মোট পুরা 10,000 দিয়েছি ভর্তির জন্য। এখন আমাদের কত খরচ হয়েছে সেটা দেখতে হবে। নিচে 8,500। ম্যামেরা যেটা বলছে আমরা সেই অনুযায়ী টাকাটা দিয়ে দিছি। এর আগেও নিউজ চ্যানেলে প্রচারিত হয়েছে তার দুর্নীতির বিষয়গুলো এবং একটা তদন্তও নাকি শুরু হয়েছিল। আমরা চাই বিভাগীয়ভাবে এই তদন্তগুলো আবার নতুনভাবে করা হোক। সরকারি প্রতিষ্ঠানের এমন অনিয়ম দুর্নীতিতে অবাক স্থানীয়রা। খবর পেয়ে প্রতিষ্ঠানটিতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দাবি তোলেন তদন্তের। তিনি একাই এখানে হর্তাকর্তা, তিনি একাই যেন এই পুরো নার্সিং ইনস্টিটিউটটা নিজের হাতের আঙুলের মাথায় ঘোরাচ্ছে। আমরা এই দুর্নীতি, এই অবৈধ ব্যাপারগুলোর একদম যথারীতি সুষ্ঠু এবং কঠিন তদন্ত চাই। এসব ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করে দায়মুক্তির চেষ্টা দায়িত্বপ্রাপ্তদের। বৈধ অবৈধ এটা তো আমি বলতে পারবো না, এমনি কোনো অডিটই আসেনি, এখানে কোনো অডিটই হয় না। শোনেন, এখানে আমরা যেটা নিই আমাদের থেকে আরো বেশি অন্যান্য ইনস্টিটিউটে নেয়। তাছাড়াও তো আমি এটা কমই নিচ্ছি, তাও আমি সবার মতামত নিয়ে না, এটা মিটিং করে আমি নিতে পারি কিনা সবার মতামত নিয়ে, তাহলে হয়তো এটা আমার নেওয়া ঠিক হয়নি, ভুল হয়েছে। যেহেতু আর্থিক বিষয়গুলো আসছে সেক্ষেত্রে হয়তো ওনাদের ডিপার্টমেন্ট ও অর্থ বিভাগ এই বিষয়টা পর্যালোচনা করতে পারে। চলতি অর্থ বছরে এই ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থী 75 জন। ডিবিসি নিউজ ডেস্ক।
16 বছরের কারাবন্দী জীবন শেষে পরিবারের কাছে ফিরেছেন সাবেক বিডিআর জওয়ান টাঙ্গাইলের বদরুল আলম। বন্দি জীবনে বাইরের সবকিছু বদলে গেছে বদরুলের। চেনা বাড়ি, আঙিনা সবকিছু অচেনা হয়ে গেছে। রেখে যাওয়া 40 দিনের কন্যা শিশু 16 বছরের কিশোরী হয়ে ওঠা ছাড়া আর কোনো প্রাপ্তি নেই বদরুলের। একটি বিদ্রোহ, ট্র্যাজেডি তছনছ করে দিয়েছে সবকিছু, থমকে গেছে জীবনের সব গল্প। কেবল 40 দিনের রেখে যাওয়া কন্যা শিশুকে কাছে পেয়েছেন, যে এখন 16 বছরের কিশোরী। বাকি সব কষ্টের গাথা। সবাই বাবা নিয়ে গেছে, আমার খুব খারাপ লাগছে। এখন খুব ভালো লাগতেছে, কারণ আমার বাবা ফিরাইছে বাড়িতে। এখন অবশ্যই ভালোই লাগবো। বদরুলের স্ত্রীর বেঁচে থাকার সংগ্রাম যেন আরেকটি যুদ্ধ। 40 দিনের শিশুকে নিয়ে জরাজীর্ণ বসতি ফেলে আশ্রয় নিতে হয়েছে অন্যের বাড়িতে। স্বামীর ফেরার আশা ছেড়ে দিয়েই আঁকড়ে ছিলেন সন্তানের স্বপ্ন গড়ার কাজে। আমি আশা করতাম না যে ফিরে আসবে, কিন্তু তারপরে আমি আশা ছাড়িনি যে আমার একটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আমি থাকতে থাকি, কিন্তু একদিন ফিরে আসবেই। তখন আমার খুব কষ্ট ছিল। এখন মনে করেন যে এখন বাড়িতে আসছে, এখন আমার একটাই অনুরোধ যে চাকরিটা যেন ফেরত পায়। 4 ভাই ও 3 বোনের মধ্যে বদরুল তৃতীয়। 2005-এ যোগ দেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিডিআর। আসামি হয়ে চাকরিচ্যুত হওয়ার পর দুর্যোগ নেমে আসে পুরো পরিবারে। চাকরিটা 17-16 বছর ধরে চাকরি করতে পারে না, তোকে 1% জমিন ছিল না, খুব অভাবে ছিল। 13 সালেই তো এদের মামলা খালাস, তারপরেও আজকে এই 16-17টা বছর কষ্ট ভোগ করছে। মা বাবাকে দেখতে পারে নাই, এক মুঠ মাটিও দিতে পারে নাই। 2009-এ বদলির আদেশ হলেও প্যারেডের জন্য ছুটির কাগজ হাতে না পাওয়ায় থেকে যেতে হয় পিলখানার ব্যারাকে। পিলখানার ট্র্যাজেডির পর 2 মাস সেখানেই চাকরি করেন বদরুল। 2 মাস পর হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে 16 বছর কাটান জেলে। এর মধ্যে হারান বাবা মাকে। তাই চাকুরিতে বহাল, মামলা অব্যাহতি সহ 16 বছরে সকল পাওনা চান বদরুল। সম্পূর্ণ আমাদের উপর জুলুম করা হয়েছে। আমাদের জন্য এই 16 বছরের ক্ষতিপূরণ সহ আমাদের জন্য চাকরিতে পূর্ণ বহাল করা হয়, সকল বিডিআরকে যেন চাকরি দেওয়া হয়, এইটাই আমাদের সরকারের কাছে চাওয়া। 2013 সালে হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলায় কারাগারে ছিলেন বদরুল আলম। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। মানিকগঞ্জের ঐতিহ্যের সাথে মিশে আছে হাজারি গুড়ের নাম। স্বাদ আর মন মাতানো গন্ধে এই গুড়ের জুড়ি মেলা ভার। প্রতি কেজি হাজারি গুড় বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়। হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার 30টি পরিবার এই গুড়ের ঐতিহ্য ধরে রেখেছে। প্রায় 200 বছর আগে মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা এলাকার মোহাম্মদ হাজারি নামের এক ব্যক্তি বিশেষ গুড় তৈরি শুরু করেন। তার নামেই এর নাম হাজারি গুড়। প্রথম কাটার রস দিয়ে তৈরি হয় হাজারি গুড়। আগের দিন ছাল কেটে খেজুর গাছে বাঁধা হয় হাঁড়ি। ভোরে সেই রস দিয়ে বিশেষ কায়দায় তৈরি করা হয় হাজারি গুড়। 1 কেজি গুড় তৈরিতে দরকার হয় 10 কেজি রস। প্রতি কেজি গুড় বিক্রি হয় 1600 থেকে 1800 টাকা দরে। 10 কেজি রস দিয়ে 1 কেজি করে। রসটা জাল দিতে দিতে এক সময় দেখা যায় ঘনত্ব হয়ে তরলে পরিণত হয়। 10 থেকে 15 মিনিট পরে আমরা সেই কাঙ্ক্ষিত হাজারি সিলটা দিয়ে দিই। হাজারি গুড় 16 থেকে 1800 টাকা কেজি বিক্রি করতেছি। আমার দাদা করতো, আমার বাপে করছে, আমিও করতেছি এখন। কথিত আছে ইংল্যান্ডের রানী এলিজাবেথকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল এই গুড়। অতুলনীয় স্বাদের কারণে এর চাহিদা আছে দেশ ও বিদেশে। ব্রিটেনের রানী, ওনাকে ওই গুড় উপঢৌকন হিসেবে পাঠানো হয়েছে। উনি খুব হয়েছে, এটাকে ভূয়সী প্রশংসা করছে। এটা খুব বিরাট একটা গর্বের জিনিস, এটা খুব একটা সুস্বাদের জিনিস। তবে খেজুর গাছ ও জ্বালানি সংকটে আছেন গুড় প্রস্তুতকারীরা। এছাড়াও আছে ভেজাল গুড় ব্যবসায়ীদের দৌরাত্ম্য। গাছের সব সংকট, গাছেরও দাম বেশি, জিনিসপত্র সবই দাম। গাছ কমে গেছে, রসও কমে গেছে, গাছ তো বিলুপ্তির পথে। সমস্ত কিছুর দাম বেশি, সে সূত্রে দেখা গেছে যে আমাদের তেমনটা লাভ হয় না। জেলা ব্র্যান্ডিংয়েও ব্যবহার করা হয়েছে হাজারি গুড়ের নাম। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। হাজারি গুড়কে জিআই পণ্য হিসেবে হাজারি গুড় নিবন্ধিত হয়, সেই জন্য আমরা প্রচেষ্টা নিব। পাশাপাশি খেজুর গাছ রোপণের সাথে যারা জড়িত এবং কৃষি বিভাগ থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। হাজারিপল্লীর 30টি পরিবার প্রতিদিন প্রায় 150 কেজি হাজারি গুড় উৎপাদন করে। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।